তাহলে ভেক্টর রাশি যোগ সংক্রান্ত বিষয়, যে ভেক্টরের সামান্তরিক সূত্র আমরা পড়ে ফেলেছি। তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলে নিচ্ছি, ভেক্টরের বিয়োগ, দুটো ভেক্টরের বিয়োগ কি করে করা হয়। এইরকম দেখো লেখা যাবে, যদি এ আর বি, এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগে যদি সি ভেক্টর উৎপন্ন হয়, তাহলে এটাকে দেখো এরকম ভাবে লেখা যাবে, এ প্লাস মাইনাস বি। অর্থাৎ এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে যোগ করলে দেখো সি ভেক্টর উৎপন্ন হয়। এটা বলা যাবে না, যাবে না? তাহলে এই রকমের ধরো এ ভেক্টর আছে, এরকমের ধরো এ ভেক্টর আছে, আর এটা ধরো বি ভেক্টর। এটা যখন সি ভেক্টর আমরা বলেছিলাম, এটা হয়ে বলা হচ্ছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে যদি এ আর বি ভেক্টর যদি এভাবে থাকে, এই দিকে যদি হয়ে যায়, এটা এ আর এটা বি, তাহলে এইটা বলা যাবে নাকি? দেখো দেখি, সি ইকুয়াল টু এ মাইনাস বি। তখন এটাকে উল্টো দিকে ঘুরে দিলে দেখো প্লাস বি হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ, সুতরাং হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুতরাং ভেক্টরটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলেই দেখো সি ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর, এইভাবেই তোমায় করতে হয়। এখন দুটো ভেক্টর যোগে নিয়ম সম্পর্কে বলা হলো, কিন্তু যদি অনেকগুলো ভেক্টর থাকে, if we have to add more than two vectors, then what is the process? সেই ক্ষেত্রে যে সূত্রটার সাহায্য নিই, সেটাকে বলা হয় ভেক্টরের বহুভুজ সূত্র। ভেক্টরের বহুভুজ সূত্রেতে কি বলা আছে, আগে স্টেটমেন্টটা বলি, যে যদি বহুভুজ সূত্রে এই কথা বলা আছে যে যদি কতগুলো একজাতীয় ভেক্টরকে একটি উন্মুক্ত বহুভুজে ক্রমানুসারে গৃহীত বাহুগুলির দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি উক্ত বহুভুজকে বদ্ধ করে, সেই বাহুর দ্বারা উক্ত ভেক্টরগুলির যোগফলকে প্রকাশ করা যাবে। বিষয়টা এইরকম, আমি এটা মুছে দিচ্ছি, যে যদি একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত, অবশ্যই আবার প্রথম থেকে বলছি, যদি একটি উন্মুক্ত বহুভুজে, উন্মুক্ত কথা বলতে হবে, ক্রমানুসারে গৃহীত, তার মানে ক্রমানুসারে গৃহীত মানে ধরো এই রকমের যদি বহুভুজটা থাকে, এরকম ক্রমানুসারে মানে এইভাবে অ্যারোগুলো থাকবে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, দেখো সব ক্রমানুসারে উন্মুক্ত মানে মুখটা খোলা। তাহলে যদি কতগুলো একজাতীয় ভেক্টরকে একটি
একটি উন্মুক্ত বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলির দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা বহুভুজটাকে বদ্ধ করে মানে এটাকে তোমার ক্লোজ করে দিতে হবে। এইটা বিপরীত ক্রমে গৃহীত মানে এইভাবে অ্যারোটা থাকবে। এটা যদি ই ভেক্টর বলো, তাহলে এই বাহুটা এই ভেক্টরগুলোর যোগফলকে প্রকাশ করবে। অর্থাৎ বলা যায় যে ই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডি, এই পর্যন্ত। এখন এই বহুভুজ সূত্রের এইটা হচ্ছে স্টেটমেন্ট, এইটাকে তোমায় প্রমাণ করতে হবে। এইটাকে দেখো এভাবে লেখা যাবে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, তিনটে লাইন মানে সমতুল্য। ধরো এ আর বি ভেক্টর নিয়ে তার বদলে এটাকে যুক্ত করা আছে, এরকম আছে। দেখো দেখি এই ভেক্টরটা মানে এ প্লাস বি ভেক্টর হবে নাকি। অর্থাৎ চিত্রটা এইরকমের দাঁড়াবে, এরকম। এই ভেক্টরটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, আর এটা ই যেমন ছিল। এটা লেখা যাবে নাকি দেখো দেখি, এইটারই অনুরূপ, এটা মুছে দিলাম, এইটারই অনুরূপ চিত্র এটা হবে নাকি? হবে? হ্যাঁ স্যার হবে। এইবার দেখো এ প্লাস বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটাকে এটা দিয়ে আমি যুক্ত করে দিচ্ছি, এটা কানেক্ট করে দিলাম। অর্থাৎ এইটার ইকুইভ্যালেন্ট চিত্র এটা হবে। দেখো এটা এটা এই জিনিসটা, অর্থাৎ এইটা হবে তোমার এ প্লাস বি প্লাস সি, এটা ডি, এটা হচ্ছে যেমন ই ছিল। এইবার দেখো এই তিনটে ভেক্টর আর একটা ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজ ফর্ম করেছে। ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো ই ভেক্টরটা এই ভেক্টর স্টার্টিং পয়েন্টে শুরু হয়ে এই ভেক্টরটার ফিনিশিং পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। সুতরাং অবশ্যই এটা বলা যাবে যে ই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না ঠিক নেই? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তোমার এই বহুভুজ সূত্রটা আসছে কিন্তু ত্রিভুজ সূত্র থেকেই। তাহলে এখন এটাও দেখো ত্রিভুজ সূত্রে যেমন মান আর দিককে একসাথে বলা ছিল, অর্থাৎ সামান্তরিক সূত্রের মতো মান আর দিককে আলাদা করা নেই, বহুভুজ সূত্রেও ঠিক তাই। এই সূত্রের সাহায্যে ভেক্টরের মান আর দিককে তুমি আলাদা করতে পারবে না। ভেক্টরের মান আর দিককে আলাদা করার একটা অন্য পদ্ধতি আছে। তুমি অঙ্ক করতে গিয়ে কোথাও তুমি বহুভুজ সূত্রের প্রয়োগ করে কোনো অঙ্ক সলভ করতে পারবে না। আমি এতদিন পর্যন্ত পড়াচ্ছি, 1992 সাল থেকে আজ পর্যন্ত বহুভুজ সূত্র প্রয়োগ করে কোনো অঙ্ক করিনি। সুতরাং বিকল্প একটা পদ্ধতি আছে, সেটা একটু পরে বলা হবে। তাহলে বিকল্প এর পর তোমায় পড়তে হবে, তাহলে তার আগে ভেক্টরের বিভাজন খুব ইম্পর্টেন্ট। ভেক্টরের বিভাজন, ডিভিশন অফ এ ভেক্টর। একটা ভেক্টরকে বিভাজিত করা বলতে কি বোঝায়? দেখো দিস ইজ এ পেন, এই পেনটাকে বিভাজিত করা বলতে কি বোঝায়? এইখান দিয়ে তুমি ধরো কেটে দিলেই দেখো পেনটা দুটুকরো হয়ে যাবে। ভেক্টরের ক্ষেত্রেও তাই,
একটা ভেক্টরকে দু টুকরো করে দেওয়া। কিন্তু দেখো পেনটা এখানে যে কেটে দেবে, উৎপন্ন টুকরো দুটোর সমষ্টি অর্থাৎ টুকরো দুটোকে যোগ করলেই গোটা পেনটা উৎপন্ন হয়ে যাবে। ভেক্টরের ক্ষেত্রেও তাই, ভেক্টরকে যে দু টুকরো করবে সেই দু টুকরোকে যোগ করলে যেন গোটা ভেক্টরকে পাওয়া যায়। দু টুকরো করতে পারো, তিন টুকরো করতে পারো, যত টুকরোই করো না কেন টুকরোগুলোর সমষ্টি যেন মূল ভেক্টরটার সঙ্গে সমান হয়। তাহলে ভেক্টর বিভাজন বলতে কি বোঝায়? ভেক্টর বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজিত করা যায় এবং বিভাজিত অংশগুলির সমষ্টি মূল ভেক্টরের সহিত সমান হয়। সুতরাং কি দাঁড়ালো না, যে প্রক্রিয়ায় একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে এরূপভাবে বিভাজিত করা যায় যাতে করে উৎপন্ন অংশগুলির সমষ্টি মূল ভেক্টরটির সহিত সমান হয়, সেই প্রক্রিয়াটি বলা হয় ভেক্টর বিভাজন প্রক্রিয়া। ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় যে অংশগুলো উৎপন্ন হয় সেই অংশগুলোকে বলা হয় উপাংশ ভেক্টর বা কম্পোনেন্ট অফ দি মেইন ভেক্টর। এবার ভেক্টরকে কিভাবে বিভাজিত করা হয় এইটা একটু পড়তে হবে। দেখ, ধরা যাক এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে বিভাজিত করতে হবে এই দিক বরাবর আর এদিক বরাবর, এই দুটো দিক বরাবর। এই ভেক্টরটা ধরো এটা যে কোনো ভেক্টরকে আর দিয়ে লেখা হয়, বড় হাতের আর ই দিচ্ছি, আর ভেক্টরটাকে ও এ এবং ও সি বরাবর দেখো বিভাজিত করতে হবে। তাহলে এটা নিয়মটা কি? আর ভেক্টরটা ধরো ওপি ভেক্টর ইজ দা আর ভেক্টর। ওপি পি বিন্দু থেকে ও সির সমান্তরাল করে একটা রেখা আনা, দেখো দেখি এটা হবে নাকি। ওডি পি বিন্দু থেকে ও সির সমান্তরাল করে একটা সরলরেখা পিডি টেনে নিলাম, যেটা ও এ কে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা লেখা যাবে? এটা করা যাবে? হ্যাঁ, করা যাবে না? যাবে না? হ্যাঁ স্যার, যাবে। যাবে। তাহলে আমি এইটা লেখা যাবে নাকি দেখো দেখি, যে ওডির মাথায় একটা অ্যারো দিলাম আর ডিপি তে একটা অ্যারো দিলাম, ওপি ডিটি বুঝে এটা লেখা যাবে নাকি দেখো দেখি। ওপি ইকুয়াল টু ওডি প্লাস ডিপি লেখা যাবে? ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা লেখা যায় কি? ওপি ইকুয়াল টু ওডি প্লাস ডিপি। হ্যাঁ স্যার, যাবে লেখা। তাহলে বলা যেতে পারে ওপি ভেক্টরের একটা অংশ ওডি, একটা অংশ ডিপি। ডিপি মানে এই দিকটা, মানে এই ওসি দিকটা। হবে না? হবে না? হ্যাঁ স্যার, হবে। সুতরাং ওসি ভেক্টরকে ও এ বলছি, ওপি ভেক্টরকে ও এ আর ওসি বরাবর বিভাজিত করলে একটা অংশ উৎপন্ন হবে ওডি আর অপর অংশটা হয়ে যাবে ডিপি। আমি এটাকে যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ ও এর সমান্তরাল করে পি বিন্দু থেকে একটা সরলরেখা টানছি। এটা ধরো এটা পি ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন
এই ওপি ভেক্টরটাকে আমরা বিভাজিত করছি ও এ আর ও সি বরাবর। তাহলে ওপি ভেক্টরটা ধরা যাক ও এর সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে আর ও সির সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটা বিটা কোণ মানে দেখো এই কোণটাও হয়ে যাবে বিটা কোণ। পুরো কোণ এই কোণটা তাহলে হবে দেখো তোমার 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হবে নাকি? দেখো জিওমেট্রি অনুযায়ী এই অ্যাঙ্গেলগুলো ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার ও পি ডি ত্রিভুজের সাইন রুলটা প্রয়োগ করছি। ফ্রম ট্রায়াঙ্গেল ওপিডি সাইন রুলটা কি অলরেডি আগে একদিন বলে দিয়েছি, আবার একবার বলছি যে ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাতটা সর্বদা ধ্রুবক হবে। এইখানে ওই তথ্য অনুযায়ী দেখো দেখা যায় যে কোনো একটা বাহু তুমি স্টার্ট করো ওডি দিয়ে, ওডি বাই তার বিপরীত কোণের সাইন, সাইন বিটা ইকুয়াল টু ধ্রুবক বলা হয় ইকুয়াল টু দ্বিতীয় বাহু যদি নাও ডিপি, ডিপি বাই তার বিপরীত কোণের সাইন মানে সাইন আলফা ইকুয়াল টু ওপি বাই তার বিপরীত কোণের সাইন মানে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। দেখো এটা সাইন রুল অনুযায়ী এই লাইনটা লেখা যাবে নাকি? দেখো সাইন রুল অনুযায়ী লেখা যাবে না, যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার যাবে, হ্যাঁ স্যার যাবে। সাইন রুলটা লিখেছি। সুতরাং ওডি বাই সাইন বিটা ইকুয়াল টু ডিপি মানে এখানে লিখে দিয়ে যাবে তোমার ওই, এটা একটা সমান্তরিক এই চতুর্ভুজটা। সুতরাং ডিপির জায়গায় লেখা যাবে তোমার ওই বাই সাইন আলফা ইকুয়াল টু ওপি মানে আর ভেক্টরটা, দিস ইজ স্কেলার মান, শুধু মান নিয়েছি। সাইন রুল শুধু স্কেলারের ক্ষেত্রে প্রযোজ্য। সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, সাইন 180 মাইনাস থিটা মানে কি হয়? সাইন থিটা হয়। 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে হবে সাইন আলফা প্লাস বিটা। সুতরাং এইটা ইকুয়াল টু এইটা, তাহলে লেখা যাবে যে ওডি ইকুয়াল টু আর সাইন বিটা গুণ হয়ে যাবে সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এন্ড এটার সঙ্গে এটা যদি সমান না দেখো ওইটা পাবে ও ই ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই দেখো দুটো অংশ উৎপন্ন হয়ে গেল। একটা ওডি, এই যে আর ভেক্টরের এদিক বরাবর অংশটা হলো ওডি আর ওসি বরাবর অংশটা হলো ওই। দেখো দুটো অংশ পাওয়া গেল। সেই অংশ দুটো কত না, একটা এটা একটা এইটা, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ আর ভেক্টরকে ও এ আর ও সি বরাবর বিভাজিত হলে যে উপাংশগুলো উৎপন্ন হয় তাদের সেটা হলো একটা আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, অন্যটা হলো আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটাই হলো একটা ভেক্টরকে দুটো অংশে বিভাজিত করলে যে অংশগুলো উৎপন্ন হয় তার পরিমাণ। এখন আমরা বাস্তব ক্ষেত্রে এইটাকে প্রয়োগ করি যে লম্ব উপাংশে বিভাজিত করার ক্ষেত্রে। থেকে বইয়ে হেডিং দেওয়া আছে লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশে বিভাজন বলতে কি বোঝায়? এই যে ও এ আর ওসি দিক বরাবর বিভাজিত করা হয়েছে, ওসি ভেক্টরটা এই ওপি ভেক্টরটা এই দিকের সঙ্গে আলফা এই দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে। ও এ আর ওসি এই দুটো সরলরেখা পরস্পর সমকোণে নত।
অর্থাৎ একটাকে এক্স অ্যাক্সিস একটাকে ওয়াই অ্যাক্সিস ভাবতে পারো। অর্থাৎ চিত্রটা এই রকমের দাঁড়াবে, এই জিনিসটা, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ দ্য আর ভেক্টর, যেটা আমরা লিখেছিলাম ওপি। তাহলে এই আর ভেক্টরটাকে তোমার ও এক্স আর ও ওয়াই বরাবর বিভাজিত করলে কি হবে? খুব ইম্পর্টেন্ট, অঙ্ক করতে গিয়ে তোমার প্রায় প্রতি জায়গায় কাজে লাগবে। এবং এর পরে থিওরি পড়তে গিয়ে তোমার ভেক্টরকে বিভিন্ন কি যেন সমকোণে অবস্থায় দুটো অক্ষ বরাবর বিভাজিত করা বহু জায়গায় কাজে লাগবে। যদি এটা না বুঝতে পারো বা যদি তুমি না বুঝে চালিয়ে দাও, তুমি এরপর আর বুঝতে পারবে না। এরপর তোমার একদম সব ভাষা ভাষা। এই যে আজকে অনেকজন অ্যাবসেন্ট আছে, আমি তো বুঝতে পারলাম না কি করে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনেও অ্যাবসেন্ট হয়ে গেল। যাই হোক, তোমার ওপি ভেক্টরকে তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বিভাজিত করলে কি হবে? আমাদের এই ছবির সঙ্গে যদি মেলানো হয়, এই অ্যাঙ্গেলটা ছিল আলফা আর এই অ্যাঙ্গেলটা ছিল বিটা। বলা যায় আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এইখানে মানগুলোকে যদি পুট করে দেওয়া যায়, তাহলে ওডি ইকুয়াল টু পাবে আর সাইন বিটা, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 90 ডিগ্রি। সুতরাং ওডি বা এটাকেই বলা হয় এক্স অক্ষ বরাবর উপাংশকে সাফিক্স দিয়ে লেখা আর এক্স, আর ভেক্টরে এক্স অক্ষ বরাবর অংশকে আর এক্স লেখা হয়, ইকুয়াল টু আর সাইন 90 মাইনাস আলফা মানে কোসাইন আলফা বাই নিচেটা 1 আর লেখার দরকার নেই। যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেওয়া হয় তাহলে এটা হবে ওই এই জিনিসটা, সেটাকে বলা হবে ও ই ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি। ওইটা কি বলা হয় আর ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। সুতরাং এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা হলো আর কোসাইন আলফা, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হয়ে গেল আর সাইন আলফা। খুব ইম্পর্টেন্ট যে একটা ভেক্টরের যে সমকোণে দুটো দিক বরাবর ভেক্টরকে বিভাজিত করলে উপাংশগুলো কত হবে। এইবার এইটাকেই তোমার জিওমেট্রিক্যালি যদি বলে, এটা আমি ফর্মুলা প্রয়োগ করে করলাম, এটা তোমার পরীক্ষায় দেয়, কিন্তু মেন হচ্ছে এর অ্যাপ্লিকেশন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তাহলে এটাকে জিওমেট্রিক্যালি করলে কি দাঁড়াবে? পি বিন্দুর থেকে এর উপর একটা এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে নিচ্ছি, ধরো সেটা পিডি। তাহলে এইখানে একটা অ্যারো দাও, এখানে একটা অ্যারো দাও, তাহলে দেখো লেখা যাবে যে ওপি ভেক্টর ইকুয়াল টু ওডি প্লাস ডিপি। অর্থাৎ ওডি ভেক্টরের একটা অংশ ওডি, ওপি ভেক্টরের একটা অংশ ওডি আর একটা অংশ হচ্ছে ডিপি। তাহলে ওডির মান কত হবে, ডিপির মান কত হবে? সিম্পল জিওমেট্রি প্রয়োগ করে এই ত্রিভুজ থেকে তাকে বের করা যাবে। ফ্রম ট্রায়াঙ্গেল ওপিডি সাইন আলফা ইকুয়াল টু, এটা লেখা যাবে দেখো পিডি বাই ওপি, পিডি বাই ওপি মানে আর। সুতরাং পিডি ইকুয়াল টু আর সাইন আলফা এন্ড কোসাইন আলফা, এই ত্রিভুজের এই কোসাইন আলফা কি পাবে? ওডি বাই ওপি ইকুয়াল টু ওডি বাই আর। সুতরাং ওডি ইকুয়াল টু আর কোসাইন আলফা। দেখো দুটো অংশ, একটা পিডি আর সাইন আলফা, একটা ওডি আর কোসাইন আলফা। এখান থেকে এর উপর ধর একটা লম্ব টেনে নেওয়া হচ্ছে। তাহলে যদি এটা তোমার নাম ই বলো, পিডি মানে ও ই, সুতরাং এক্স অক্ষ বরাবর অংশ এটা কি ওই বলা যাবে। এক্স অক্ষ বরাবর অংশটা যেটা কে বলা হচ্ছে ওডি, ভুলে গেছে, ওডিটা ওই থাকবে,
পিডি ইকুয়াল টু ওই, ওই তাহলে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা যেটাকে ওডি বলা হয়েছে তার মান হচ্ছে আর কোসাইন আলফা, ওয়াই অক্ষ বরাবর অংশ যেটাকে ওই বলা হয়েছে তার মান হবে তোমার আর সাইন আলফা। তাহলে উপাংশ তোমায় বিভিন্ন ভাবে করতে হবে, এরকম স্ট্রেট কাট ছবি পাবে না, যেগুলো ঘোরানো পেঁচানো ছবি আছে, নদতলের উপর একটা ফোর্স কাজ করছে এরকম ভাবে, এর উপাংশ এদিক বরাবর কত হবে, এদিক বরাবর কত হবে, এরকম ঘোরানো পেঁচানো অনেক ছবি পাবে দেখবে। সেক্ষেত্রে তোমাকে তোমার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে উপাংশগুলোকে তোমায় বের করতে হবে। সেই কারণে উপাংশ বের করার উপর এত জোর দেওয়া হয়। তাহলে দেখো উপাংশ বের করে তাহলে নিয়ম কি, আমি এইটা বলছি না, একদম এইখানে বলেই চলে আসছি। সমকৌণিক উপাংশের ক্ষেত্রে এই কথাটা আমি আমার মতো করে বলছি, দেখবে তোমাকে এই ভাষা ঠিক বইয়ে দেখবে নেই, যে যে ভেক্টরের উপাংশ বের করতে হবে তার প্রান্ত বিন্দু থেকে যে দিক বরাবর বের করতে হবে সেই দিকের উপর লম্ব টানতে হবে, ছেদিতাংশের দৈর্ঘ্যটাই হয়ে যাবে উপাংশের মান। কথাটার সঙ্গে মিলিয়ে দেখো, যে ভেক্টরের উপাংশ বের করতে হবে, মানে এখানে ওপি ভেক্টরের উপাংশ বের করতে হবে, তার প্রান্ত বিন্দু মানে পি বিন্দু থেকে যে দিক বরাবর বের করতে হবে, ধরো এক্স অক্ষ বরাবর বার করতে হবে, তার উপর লম্ব টানো, ছেদিতাংশের দৈর্ঘ্য মানে ওডি হয়ে যাবে এক্স অক্ষ বরাবর উপাংশের মান, এটা হচ্ছে আর কোসাইন আলফা। ওয়াই অক্ষের ক্ষেত্রে কি, এই ওপি যে ভেক্টরের উপাংশ বের করতে হবে, না ওপি ভেক্টরের উপাংশ বের করতে হবে, তার প্রান্ত বিন্দু মানে পি বিন্দু থেকে যে দিক বরাবর বের করতে হবে, মানে ওয়াই বরাবর বের করতে হবে, তার উপর লম্ব টানা হলো, মানে পিই লম্ব টানা হলো, ছেদিতাংশের দৈর্ঘ্য ওই হয়ে গেল উপাংশের মান, দেখো ওই এর মান হয়ে গেছে আর সাইন আলফা। ত্রিভুজ সূত্র নিয়ে এটা লিখেছি, যে প্রথমেই লিখেছিলাম যে ওপি ইকুয়াল টু ওডি প্লাস ডিপি, তার মানে তোমার দেখো লেখা যাবে ওডি প্লাস ডিপি মানে ওই। সুতরাং তোমার ওপি ভেক্টরের উপাংশ একটা হলো তোমার ওডি, একটা হলো তোমার ওই। মনে রাখার সুবিধা, মনে রাখবে যে ভেক্টরটার সঙ্গে যে দিক বরাবর কোনটা বলে দেবে সেই দিকের উপাংশটা হবে কোসাইন পার্টটা। আমরা এক্স অক্ষের সঙ্গে কোনটা বলে দেওয়া আছে, সেই কারণে এক্স অক্ষ বরাবর উপাংশটা হয়ে যাবে আর কোসাইন আলফা, ঠিক আছে গেছে। অন্য দিকটা হবে সাইন পার্টটা। তুমি যদি বিটা আকারে লিখতে, এই দিকে কোনটা বলে দিত, সেক্ষেত্রে এই দিকটা হয়ে যেত আর কোসাইন বিটা, এদিকটা হয়ে যেত আর সাইন বিটা। এটাকে বিটা আকারে লেখো, 90 মাইনাস আলফা থেকে 90 মাইনাস বিটা লেখো, দেখো এই রেজাল্টটাই পাবে। সুতরাং তোমার উপাংশ বের করার সময় খুব তাড়াতাড়ি যখন ক্যালকুলেশন করতে হয়, যে দিকের সঙ্গে ভেক্টরটা লেগে থাকবে একটা কোণে, সেই লেগে থাকা যে দিকটা কোনটা বলে দেবে সেই দিকের অংশটা হবে কোসাইন, অন্য দিকটা হয়ে যাবে তোমার সাইন। কথাটা বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ, তাহলে এই হচ্ছে তাহলে ভেক্টরের উপাংশ, উপাংশ বের করার এটা হচ্ছে তোমার পদ্ধতি। এরপর তোমার আছে যে তাহলে কথা হচ্ছে তাহলে এই উপাংশটা কি কাজে লাগবে। তো বলতে পারো তুমি অনেক কথাই বললে যে পরে কাজে লাগবে, পরে কাজে লাগবে, একটাও কিন্তু দেখাতে পারো নি কি কাজে লাগবে। এই উপাংশের সাহায্যে একটু আগেই বলেছি যে ভেক্টরের বহুভুজ সূত্রের প্রয়োগ তো সচরাচর একটা দেখা যায় না। সুতরাং ভেক্টরের বহুভুজ সূত্রের প্রয়োগ দেখা যায় না, অথচ যদি 3টে 4টে বা তারও বেশি ভেক্টরের যোগফল নিতে হয়, সেক্ষেত্রে কি করে তুমি যোগফল নির্ণয় করবে? সেক্ষেত্রে যোগফল নির্ণয়ের যে পদ্ধতি সেটা হলো তোমার বিভাজন পদ্ধতি। বিভাজন পদ্ধতিতে অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায় এবং এটা খুব সহজে করা যায়। সেই প্রক্রিয়াটা এবার দেখো।
স্যার। তাহলে বিভাজন পদ্ধতিতে স্যার কে স্যার বলছি যে ওই ওডি আর ওই এর ভ্যালুটা বের করার সময় কেন বিটার ভ্যালুটাকে পুট করা হলো, আলফার ভ্যালুটাকে কেন পুট করা হলো না? আমি এখন মুছে দিয়েছি, এখন আর আমি কিছু বলতে পারবো না কোন দিকে বিটা আলফা ছিল। আবার এটা পড়ে না স্যার, ওই যে ওই পোর্শনটা করলেন না, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, ওইখানটার কথা বলছি। আলফা আকারেও মান নির্ণয় করতে পারো, বিটা আকারেও মান নির্ণয় করতে পারো, যেটা ভাবে ইচ্ছা করতে পারো, তাতে কিছু এসে যায় না। আলফার জায়গায় বিটা বসাতে পারো। তাহলে বিভাজন পদ্ধতিতে তাহলে প্রশ্নটা হলো যে কি করে অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায়। আমি একটা বাস্তব সমস্যার কথা আগে বলি। ধরো তোমার একটা বিন্দুতে ধরো বা একটা বস্তুর উপর 4-5টা ফোর্স কাজ করছে। যেমন আগে বলা হয়েছে যে বাস যখন চলে না, পিছন থেকে 4-5জন লোক মিলে ঠেলে, কিন্তু তারা সবাই একই দিকে ঠেলে। এখন প্রশ্নটা হলো যে যদি একই দিকে না ঠেলে বা একটা বস্তুর উপর যদি 4-5টা ফোর্স ক্রিয়া করে, তাহলে টোটাল ফোর্সটা কি হবে বা বস্তুটা কোন দিকে গতিশীল হবে। এটা কমন সেন্স থেকে দেখো বলা যায় যে একটা বস্তুর উপর ধরো 5টা ফোর্স কাজ করছে, তাহলে 5টা ফোর্সের লব্ধি যেদিকে হবে, লব্ধি মানে কি মোট ফোর্সটা, তাহলে মোট ফোর্সটা যেদিকে হবে ভাবা যেতে পারে সেই দিকেই একটা মাত্র ফোর্স কাজ করছে এবং বস্তুটা সেই দিকেই গতিশীল হবে। অর্থাৎ বিষয়টা এইরকম, ধরো এই রকমের তোমার চারটে দিয়েই দেখাচ্ছি। এই একটা তোমার ভেক্টর, যদি ফোর্স বলো তো ফোর্স, এই একটা ভেক্টর, এই একটা, এই একটা, এটা এক্সওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। একটা ভেক্টর ধরো তোমার পি, এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর। এই চারটে ভেক্টর এই বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই চারটে ভেক্টরের লব্ধিকে নির্ণয় করতে হবে। কি করে করবে? নিয়ম সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে বিভাজন পদ্ধতি। বিভাজন পদ্ধতিতে অনেকগুলো ভেক্টরের যোগফলকে খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমেই ওই যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোর উপাংশকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বের করে নিতে হবে। ধরো পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে অবশ্যই বিটা কোণ করছে, আর ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে গ্যামা কোণ করছে, আর এস ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে ধরো ফাই কোণ করছে। তাহলে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হবে? পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশকে যদি px বলো, অবশ্যই px ইকুয়াল টু হবে p কোসাইন আলফা। আগের নিয়ম অনুযায়ী বলেছি যে এই দিকের সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেই দিকে কোসাইনটা দিতে হবে। এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা লেগে আছে, অর্থাৎ ভেক্টরের সঙ্গে এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেলটা আলফা বলে এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে কোসাইন। পি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হবে py ইকুয়াল টু p sin আলফা।
কিউ ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ হবে qx ইকুয়াল টু কিউ কোসাইন আলফা, কিউ ভেক্টরের y অক্ষ বরাবর উপাংশ হয়ে যাবে কিউ আলফা না, এটা বিটা পড়বে, কিউ সাইন বিটা, আর পি কিউ আর, আর ভেক্টরের x অক্ষ বরাবর কম্পোনেন্ট হবে আর কোসাইন বিটা, কোসাইন বিটা মানে অ্যাঙ্গেলটা গ্যামা, বারবার ভুল হচ্ছে, আর y অক্ষ বরাবর কম্পোনেন্ট হবে আর সাইন গ্যামা, s ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ হবে s কোসাইন ফাই, আর এটা হবে y অক্ষ বরাবর উপাংশ হবে sy ইকুয়াল টু s সাইন ফাই। এইবার আমাদের ভেবে নিতে হবে যে p q r s এই চারটে তোমার ভেক্টর নেই, ও বিন্দুতে 8টা ভেক্টর আছে, px qx rx sx আর py qy iy sy, এই চারটে ভেক্টর আছে। আচ্ছা আমি এটাকে আলোচনার সুবিধার জন্য এটা টি নাম দিচ্ছি, আমার অসুবিধা হবে, আমার লোক দিকে আর দিয়ে লিখতে হবে, এটা tx বলছি, এটা ty বলছি। তাহলে এখন এই চারটে ফোর্স, চারটে মোট 8টা ভেক্টর আছে, কিন্তু 8টা ভেক্টরের মধ্যে চারটে x অ্যাক্সিস বরাবর আর চারটে y অ্যাক্সিস বরাবর আছে। তাহলে x অক্ষ বরাবর ভেক্টর গুলোর লব্ধি যদি rx বলো, অবশ্যই হবে দেখো তারা px প্লাস qx প্লাস tx প্লাস sx, মানগুলো এটা বসা দিতে হবে যে p cos আলফা প্লাস q cos বিটা প্লাস তোমার t কোসাইন গামা প্লাস s কোসাইন ফাই, আর অনুরূপভাবে y অক্ষ বরাবর যে ভেক্টরগুলো আছে তাদের লব্ধি শুধু y অ্যাক্সিস বরাবর উপাংশগুলোর যোগফল বা উপাংশগুলোর লব্ধি ry ইকুয়াল টু py প্লাস qy প্লাস ty প্লাস sy। তাহলে এখন এইটা বেরিয়ে এলো যে এই চারটে 8টা ভেক্টর নেই, এখন only two vectors exist, one is rx and the other is ry, and the angle between rx and ry is equal to 90 degree, so their resultant r equal to এটা হবে নাকি দেখো দেখি 2/rx square plus ry square plus 2rx ry cosine 90 ডিগ্রি, cosine 90 0 বলে থাকবে না, এই টার্মটুকু দেখো চলে এলো। খুব সহজে দেখো বিভাজন পদ্ধতিতে অনেক ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায়, 4টে 5টা 8টা 10টা যতই ভেক্টর হোক এই পদ্ধতিতে সহজেই লব্ধি বেরিয়ে চলে আসবে। কথাটা বুঝতে পারলে না? পারলে না? তাহলে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দি রেজাল্টেন্ট? তাহলে এখন ধরে নিতে হবে, এটা ছবিটা খুব জটিল হয়ে গেছে, আমি আবার সিম্পলি এঁকে দিচ্ছি। ধরে নিতে হবে দুটো ভেক্টর আছে, one is rx and the other is ry, একটা x অ্যাক্সিস বরাবর একটা y অ্যাক্সিস বরাবর। তাহলে যদি x অ্যাক্সিসের সঙ্গে যদি তোমার থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে বলা যাবে যে tan theta equal to ry by rx, এইখান থেকে থিটাটা বেরিয়ে যায়, তাহলে বলতে পারবে যে x অক্ষে ধরো আমি বললাম tan theta equal to 1 এলো বা থিটা equal to 45 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে যে ভেক্টরগুলো x অক্ষের ভেক্টরগুলোর লব্ধি x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। দিক বলতে তাই তো বোঝায় কত ডিগ্রি কোণে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সুতরাং বলা যেতে পারে যে ভেক্টরগুলো x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বুঝে গেল না? গেল না? ঠিক আছে। তা এইটারই একটা বাস্তব প্রয়োগ এইরকমেরই দেখো, যে একটা বস্তুর উপর, আমি এটা বুঝে দিচ্ছি, ধরো এরকম বললো
যে 2 কেজি ভরের একটি বস্তুর উপর, আমি অঙ্কটা লিখে দিচ্ছি, এখন যদি বলে যে 2 কেজি ভরের একটি বস্তুর উপর পরস্পর 30 ডিগ্রি কোণে চার নিউটন মানের 4টি বল ক্রিয়াশীল বস্তুর ত্বরণের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, এরকম অঙ্কটা একটা আছে, এরকম একটা প্রবলেম ধরো আছে। তাহলে তোমার 4 নিউটন মানের 4টে ফোর্স ক্রিয়া করছে পরস্পর, এক ফার্স্ট ফোর্সের সঙ্গে দ্বিতীয় ফোর্সটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সেকেন্ড ফোর্সের সঙ্গে থার্ড ফোর্সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এরকম ভাবে 4টে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে বস্তুর ত্বরণের মান নির্ণয় করো। এটা এরকম যদি প্রবলেম থাকে সলভ করার জন্য প্রথমে ফার্স্ট ফোর্সটা যেদিক বরাবর কাজ করছে সেটা কি এক্স অক্ষ ধরে নাও। ফার্স্ট ফোর্সটা হতে পারে এরকম বরাবর, এরকম ভাবে শুরু হয়েছে, দিস ইজ এক্স অ্যাক্সিস, এই এক্স অক্ষটা 30 ডিগ্রি করে ঘুরিয়ে নাও, যত ডিগ্রি করে তোমার থাকবে যেমন ভাবে থাকবে তার সঙ্গে এই জিনিসটাকে সেটিংসটাকে ঘোরাও, আস্তে আস্তে ঘুরিয়ে এর সঙ্গে সমানুপাতিত করো। অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে ফার্স্ট ফোর্সটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়া করছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ফোর্স গুলোর লব্ধি যেটা আমরা লিখেছিলাম Rx দিয়ে, Rx ইকুয়াল টু কি হবে 4 নিউটন ফোর্স, এটা এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল, আমার ছিল কি যে p cos আলফা প্লাস q cos বিটা প্লাস r cos গামা এরকম ছিল। তাহলে 4 কোসাইন 0 ডিগ্রি, as the first force is along x-axis, so the angle between the x-axis and the first force is equal to 0. তাহলে 4 কোসাইন 0 ডিগ্রি, পরের ফোর্সটা এটাই ধরো ফার্স্ট ফোর্সটা, এটা পরের ফোর্সটা এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, প্লাস 4 নিউটন প্রতিটা, আর যদি আলাদা আলাদা করে তো আলাদা আলাদা বসাতে হতো, 4 cos 30 ডিগ্রি। সেকেন্ড ফোর্সটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা হলো, থার্ড ফোর্সটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে 4 কোসাইন 30, আবার 30 যোগ হবে কোসাইন 60 ডিগ্রি, প্লাস ফোর্থ ফোর্সটা 4 নম্বর ফোর্সটা, তাহলে দেখো আরো 30 ডিগ্রি বাড়লে একদম ওয়াই অক্ষে চলে গেল, এমন হয়ে যাবে, বা প্লাস 4 কোসাইন 90 ডিগ্রি, 5টি দিকে দিলাম, আরো একটু জটিল করে দিলাম 5টি, প্লাস ফিফথ ফোর্সটা সেটা কত হবে 4 কোসাইন, এরপর দেখো এই দিকে চলে যাবে, এই অ্যাঙ্গেলটা দেখো 120 ডিগ্রি, 4 কোসাইন 120। দেখো এই সমীকরণটা বুঝতে পারলে নাকি? দিস ইজ দ্য ভ্যালু অফ Rx, বুঝে গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এইবার দেখো তাহলে Rx, যেহেতু তোমরা 30 ডিগ্রির মানটা জানো বলে এই উদাহরণটা নিলাম, তাহলে 4 প্লাস কোসাইন 30 এর মান হবে √3/2 প্লাস 4 কোসাইন 60 হবে হাফ প্লাস 4 ইনটু কোসাইন 90 হবে 0 প্লাস 4 cos 120 ডিগ্রি মাইনাস হাফ, এইটা আর এটা দেখো বাতিল হয়ে যাবে, হবে না? হবে না? হবে তো? তাহলে সুতরাং Rx ইকুয়াল টু এটা কত হবে, এটা 2 হবে, 4 প্লাস 2√3, 4 প্লাস 2 ইনটু √3 মানে 1.732, তার মানে হবে 4 প্লাস 4 32 64 17 দুগুণে 34, তার মানে
7.464 নিউটন। এটা হলো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বলগুলোর লব্ধি মোট ফোর্স। ওয়াই অ্যাক্সিসে কি হবে? আর ওয়াই ইকুয়াল টু হবে, দেখো তাহলে এইগুলো এবার সাইন পার্ট নিতে হবে। তাহলে প্রথমটা হবে 4 sin 0 ডিগ্রি প্লাস দ্বিতীয়টার জন্য 4 sin 30 ডিগ্রি, এটার জন্য হবে 4 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 90 ডিগ্রি প্লাস 4 sin 120 ডিগ্রি। এইটার জন্য আসবে 4 ইন্টু 0 sin 0 0 হয় প্লাস এটার জন্য আসবে 4 ইন্টু হ্যাঁ এটা আসবে 4 ইন্টু √3/2, এটা আসবে 4 ইন্টু 1, এটা আসবে 4 ইন্টু sin 120 মানে √3/2। হবে না? হবে না? তাহলে এটা হবে 4 2 আর এটা 4 6, এটা তো 0, তার মানে 6 প্লাস 4√3/2 আর 4√3/2 যোগ করলে কত হবে? 4√3 হবে। হবে? এটা 2 হবে, এটা 2 হবে, 2√3 আর 2√3 যোগ করলে 4√3 হয়। তার মানে 6 প্লাস 4 ইনটু 1.732, 6 প্লাস 4 2 8 3 4 12, 468 আর একে 69 হবে। তার মানে 12.928। সুতরাং আর কত হবে? মোট ফোর্স হবে √2/rx² প্লাস ry²। এইবার এটা তোমার যন্ত্র চালিয়ে বার করতে হবে, আর আমার সীমা ক্ষমতা নেই, এটা ক্যালকুলেটর থেকে বের করে নেবে। কথাটা বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, ঠিক আছে। ইকুয়াল টু হবে 7.464 এর স্কয়ার প্লাস 12.928 এর স্কয়ার, এর বর্গমূল করে দেবে। এটা হলো তাহলে লব্ধি ফোর্স। তাহলে লব্ধি ফোর্সের ডিরেকশন কত হবে? tan থিটা ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি? ry/rx, ry/rx ইকুয়াল টু 12.928 ভাগ 7.464। এটা বার করে যন্ত্র চালিয়ে বার করতে হবে থিটার মানটা। তাহলে বার করতে দিয়েছি কি? বস্তু ত্বরণের মান, নট ফোর্স। এটা হলো নিউটন, ত্বরণ বার করতে হবে। সুতরাং ত্বরণ A ইকুয়াল টু কি হবে? তোমার r/m, ভর দিয়ে ভাগ নিয়ে নেবে। 2 কেজি ভর ফার্স্ট বলে দিয়েছে, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে তোমার ত্বরণ চলে আসবে। মান ও দিকটা ফোর্সের যেদিক ত্বরণের দিকটাই হয়। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ, কি বলছো? এইভাবে স্যার বুঝেছি। বেশ, এইভাবে आंसर কি 14.927 হবে? এটা কত হবে? 14 কত হবে? 14.927 987 15 নিউটন করে দিলাম। ঠিক আছে, প্রায় এটা 15 নিউটন করে দিলাম। তাহলে এটা কত হবে? 15 ভাগ 2, 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো ত্বরণের মান। আর এই দিকটা তোমায় ক্যালকুলেটর থেকে বার করতে হবে, দিকটা কত হবে। যদি দিকটা আসে তোমার, ধরো আমি বলছি 75 ডিগ্রি এলো, তাহলে এই বস্তু ত্বরণ হবে x অক্ষের সঙ্গে 75 ডিগ্রি কোণে, এবং ইহা ত্বরণের মান হলো 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরকম তুমি দেখবে অনুশীলনী করতে গিয়ে অনেক ভ্যারাইটিস প্রবলেম পাবে। সেই প্রবলেমগুলোকে তোমার এই সূত্রগুলোর সাহায্যে, কোথাও কোথাও উপস্থিত বুদ্ধির সাহায্যে, জিওমেট্রি প্রয়োগ করে তোমাকে সলভ করতে হবে।